অ্যানালাইসিস। ঠিক আছে, এটা স্টার্ট করার আগে আমাদের এটা জানতে হবে যে আমাদের যে সিলেবাসের মধ্যে অ্যাকাউন্টস রয়েছে না, এই অ্যাকাউন্টসের দুটো পার্ট আছে। একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস আর আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। ফিনান্সিয়াল অ্যাকাউন্টস মানেটা কী বলতো, একটা বিজনেসে যে সমস্ত ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানসগুলো হয় সেই ট্রানজ্যাকশানসগুলোকে রেকর্ড করা, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স যেগুলো আমরা করেছি। আর এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বলতে বোঝায়, এই নামটাকে যদি আমরা অ্যানালাইসিস করি এটার মানে এটাই বোঝাবে যে ম্যানেজাররা তাদের ডিসিশন মেকিংয়ে যে ইনফরমেশনসগুলো ইউজ করে, ম্যানেজাররা তাদের ডিসিশন মেকিংয়ে যে ইনফরমেশনসগুলো ইউজ করে সেই ইনফরমেশনসগুলো যে ডিরাইভ করে, বার করে, সেই ডিরাইভ করার টুলস হিসাবে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার্সগুলো হেল্প করে। বুঝতে পারলি? আরেকবার বলি, আমাদের যে অ্যাকাউন্টস আছে সিলেবাস, তার মধ্যে একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস, যেখানে ফিনান্সিয়াল যে সমস্ত ট্রানজ্যাকশানসগুলো হয় সেই ট্রানজ্যাকশানসগুলো রেকর্ড করা। তো রেকর্ড করার জন্য যে ধরনের টেকনিক্সগুলো দরকার সেই টেকনিক্সগুলো এখানে আমাদেরকে শেখানো হয়। যেমন ধর আমরা ক্লাস 12 যেটা পড়েছি, ইস্যু অফ শেয়ার্স, ইস্যু অফ ডিভেঞ্চার্স, রিডেমশন অফ ডিভেঞ্চার্স, পার্টনারশিপ। তো এইগুলো যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানসগুলো হচ্ছে সেগুলোকে রেকর্ড করতে হবে। কীভাবে রেকর্ড করব বা বিভিন্ন ধরনের যে সিচুয়েশানসগুলো আসবে সেগুলোকে কীভাবে ডিল করব অ্যাকাউন্টিং করার ক্ষেত্রে, সেটা এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টস এর মধ্যে আমরা শিখি। ঠিক, আবার আরেকটা পার্ট আছে আমাদের অ্যাকাউন্টস বইয়ের মধ্যে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসের মধ্যে কি আছে, যদি নামটুকুনিকে ফার্স্টে আমরা অ্যানালাইজ করি তাহলে এটা পাবো যে ম্যানেজাররা ডিসিশন মেকিংয়ের সময় যেই ধরনের ইনফরমেশনসগুলো ইউজ করে সেই ইনফরমেশনসগুলো তো কোনো না কোনো একটা জায়গার থেকে প্রসেস করে ডিরাইভ করতে হবে। সেই ডিরাইভ করতে গেলে যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেস বা টেকনিক্সগুলো আমরা এই চ্যাপ্টারটার মধ্যে পড়ব। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি কেন শুধু ম্যানেজার লিখব? বেস্ট, একটা কাজ করি না, ডিসিশন মেকার লিখে দিই। অর্থাৎ আজকে একটা বিজনেসে যারা ডিসিশনস নেয় তারা তো চোখ বন্ধ করে বা র্যান্ডামলি কোনো ডিসিশনস নেয় না, তারা চিন্তা ভাবনা করে, কোনো একটা পার্টিকুলার প্রসেসকে ফলো করার পরেই তারপর কোনো একখানা ডিসিশনস নেয়। এইবার সেই প্রসেসটা করার জন্য যে টেকনিক্সগুলো দরকার সেই টেকনিক্সগুলো এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে থাকে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার একটা জিনিস বলা দরকার আছে যে আজকে যে ইনফরমেশন আমরা পাই, যেটা আলটিমেটলি আমাদের বা স্টেক হোল্ডার্সদের রিকোয়ারমেন্টস ফুলফিল করে, সেটা আমরা পাই কীভাবে? এখানে ডেটা থাকে, অনেক ধরনের ডেটা থাকে, সেই ডেটাগুলোকে প্রসেস করা হয়। এবার প্রসেস করার পর ইনফরমেশন পাই অথবা প্রসেসড ডেটা পাই, যেটা আলটিমেটলি আমাদের রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে পারে ডিসিশন মেকার্সদের ক্ষেত্রে বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। বুঝতে পেরেছিস? আচ্ছা, আর এইখানে আমরা এই টেকনিক্সগুলোই আমরা শিখব, যে টেকনিক্সটা পুরো ডেটাগুলোকে প্রসেস করে। আচ্ছা, এবার এইটা আমাদের একটু জানা দরকার, এই ডেটা কি? এই ডেটা বলতে বোঝায় র ফ্যাক্টস। এবার এগুলো না ক্লিয়ারলি কিছু বোঝায় না বা আমরা বুঝতে পারি না। যখন এগুলোকে প্রসেস করি তখন আমরা বুঝতে পারি যে এই ডেটাগুলো কী বোঝাতে চাইছে। যেমন একটা এক্সাম্পল দিই তাহলে ভালো করে বুঝতে পারবি। যেমন ধর এখানে আছে 2018 আর এখানে আছে 2019। এইখানে ধর সেল 100 রুপিস, এইটা হচ্ছে 200, রেসপেক্টিভ প্রফিট হচ্ছে 20 আর এটা হচ্ছে 39.5।
ঠিক আছে। এইবার যদি আমি তোদেরকে বলি যে কিছু ভাববি না, কিন্তু অ্যানালাইসিস করবি না এই ফিগার্সগুলো নিয়ে, জাস্ট দেখবি, কোশ্চেন করব, দেখে যেটা মনে হবে সেটার উত্তরটা দিবি। আমি যদি এবার বলি যে কোন ইয়ারের বিজনেস পারফরমেন্স ভালো হয়েছে, কি বলবি? 2019, এটাই তো বলবি। কিন্তু অ্যাকচুয়ালি এবার যদি বলি এবার অ্যানালাইসিস করে বল, তখনও বলবি 2018। তার মানে আজকে যদি আমরা এই ফ্যাক্টসগুলোকে দেখি, এবং এগুলোকে যদি আমি কনসিডার করি, এগুলো কিন্তু ডিসিশন মেকার্সদের মিসলিড করতে পারে, ঠিক আছে। এই কারণে আমরা যখন কোনো ডিসিশন নিতে যাব তখন কিন্তু আমরা ফ্যাক্টসকেই শুধুমাত্র কনসিডার করব না। তাহলে এটাকে কি করতে হবে? প্রসেস করতে হবে। প্রসেস করলে অ্যাকচুয়াল সিনারিওটা আমরা বুঝতে পারবো, যেটার উপর বেস করে কিন্তু আমরা একটা বিজনেসের সঠিক ডিসিশন, দ্যাট ইজ এফেক্টিভ ডিসিশনস আমরা নিতে পারবো। তাহলে এই সিচুয়েশনটাকে আমরা কিভাবে প্রসেস করব? এখানে আমরা প্রসেস করব, আমরা প্রফিট পার্সেন্টেজ বা পার্সেন্টেজ অফ প্রফিট বার করে নেব। সেটা কিভাবে প্রসেস করব? 20 ডিভাইডেড বাই 100, আর এটা হচ্ছে 39.50 ডিভাইডেড বাই 200 ইন্টু 100 ইন্টু 100। এইখান থেকে 20% বেরোবে, আর এইখান থেকে 19.9 বলে কিছু একটা পার্সেন্ট বেরোবে, দ্যাট ইজ 20% থেকে কম। তাহলে এই যে আমি ডেটা, এইটা ডেটা, আর এইটা হচ্ছে প্রসেসিং পুরো সিস্টেমটা, ঠিক আছে। এইখান থেকে আমি কি ডিরাইভ করলাম? ইনফরমেশনস ডিরাইভ করলাম, অর্থাৎ ডেটাগুলোকে প্রসেস করে একখানা ডেটা ডিরাইভ করলাম, যেটা আমাকে কিন্তু ডিসিশনস নেওয়ার ক্ষেত্রে খুব সুন্দর মতন বুঝিয়ে দিল। কথাটা বুঝতে পেরেছিস যে তোমাকে তাহলে কি করা উচিত এই সময়? বুঝতে পারলি তো? আচ্ছা, তাহলে এই যে জিনিসটাকে বলা হয়, এইগুলোকে বলা হয় সেই সমস্ত টেকনিক্স, যে টেকনিক্সের মাধ্যমে আমরা ডেটাগুলোকে প্রসেস করতে পারি এবং আমরা ইনফরমেশনস জেনারেট করতে পারি ডেটার থেকে বা ফ্যাক্টস থেকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এই সেকশনের মধ্যে কি করব এটা আমরা বুঝতে পেরে গেছি। এবার একটুখানি ওপরের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা একবার পড়া উচিত, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এবার এই টাইটেলটাকে যদি তোরা পড়িস না, এবার তোরা বুঝতে পারবি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে যেই সমস্ত ডেটাগুলো থাকবে, কারণ আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টসে এই ডেটাগুলো দিয়ে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। এর মধ্যে যে সমস্ত ডেটাগুলো থাকবে, এই ডেটাগুলোর ওপর বেস করেই বিজনেসের যারা ডিসিশন মেকার বা ম্যানেজাররা রয়েছে তারা বিভিন্ন ধরনের ডিসিশনস নিতে যাবে। তো এই ফ্যাক্টসগুলো কাজে লাগাবে না, সেই ফ্যাক্টসগুলোকে প্রসেস করে ইনফরমেশন জেনারেট করবে, সেই ইনফরমেশন জেনারেট করে আলটিমেটলি ম্যানেজার বা ডিসিশন মেকাররা বিজনেসের বিভিন্ন পার্সপেক্টিভে ডিসিশনসগুলো নেবে। তো তার জন্য কি দরকার আছে? অ্যানালাইসিস করা। এই কারণেই এইখানে যেই চ্যাপ্টারটার নাম রয়েছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। কথাটা বুঝতে পেরেছিস? তার মানে এই সেকশনের মধ্যে আমরা সেই প্রসেস বা টেকনিক্সগুলো শিখতে পারবো, যেই প্রসেস বা টেকনিক্সগুলো ডেটাগুলোকে কীভাবে প্রসেস করতে হয় এবং প্রসেস করে ইনফরমেশন জেনারেট করতে হয়, সেই জিনিসটা আমাদেরকে সুন্দর মতন শিখিয়ে দেবে। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মধ্যে আমরা সেই সমস্ত টেকনিক্সগুলো শিখব। এইবার সেই টেকনিক্সগুলো আমাদের সিলেবাসে কত রয়েছে বা কোন কোন জিনিসগুলো রয়েছে সেগুলো আগে একবার দেখে নিই। 1 নম্বর হচ্ছে কমন সাইজ স্টেটমেন্ট, সেকেন্ড কম্পারেটিভ স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর একটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। ঠিক, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের হয়ে গেছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কমন সাইজ স্টেটমেন্ট আর কম্পারেটিভ স্টেটমেন্ট, আর আমাদের এটা পড়ে থাকবে, এটা আমরা পরে ডিল করব, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে আমরা প্রথমে স্টার্ট করি কম্পারেটিভ স্টেটমেন্টটা দিয়ে।
কম্পারেটিভ স্টেটমেন্ট। এইটার যে নাম, সেই নামটাকে একটু অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করলেই না মোটামুটি একইভাবে একজন ডিসিশন মেকারকে সাহায্য করবে, সেটা আমরা মোটামুটিভাবে বুঝে নিতে পারবো। ঠিক আছে, তো এখানে কি আছে, কম্পারেটিভ স্টেটমেন্ট, তার মানে কম্পারেটিভ, কম্পেয়ার থেকে এসছে কথাটা, মানে তুলনা করবে। আর স্টেটমেন্ট বলতে বোঝায় যে জিনিসটাকে তৈরি করছে সে নিজের মতন করে তৈরি করছে, অর্থাৎ এটা নট অ্যান অ্যাকাউন্ট। তার মানে এখানে ডেবিট ক্রেডিটের কোনো ব্যাপার থাকবে না, আরও যেগুলো ছিল টু বাই গোল্ডেন রুলের কোনো ব্যাপার নেই। অর্থাৎ আজকে বিজনেসের সুবিধার জন্য ডেটাগুলোকে প্রসেস করতে হবে ইনফরমেশন জেনারেট করার জন্য, এবং সেইটা যে তৈরি করা সেটা নিজের মতন করে, যাতে নাকি ডিসিশন মেকার সহজভাবে জিনিসটাকে বুঝতে পারে। তাহলে এই কম্পারেটিভ স্টেটমেন্ট হচ্ছে সেরকম একখানা প্রসেস। এই প্রসেসে কি করা হবে, কম্পেয়ার করা হবে। তাহলে আজকে কম্পেয়ার করতে গেলে মিনিমাম দুটো ডেটা দরকার একই জিনিসের ওপর, তাহলে সেটা সেই একই জিনিসের ওপর দুটো ডেটা থাকলে তুই কম্পেয়ার করতে পারবি। যেমন আজকে এটা কি হতে পারে, একটা থাকবে পার্টিকুলার্স, আমি যদি ভাবি যে এটার ফরম্যাটটা কেমন হওয়া উচিত, তাহলে কি করব, একটা তো পার্টিকুলার্স থাকবে ওই আইটেমের নেমটা লেখার জন্য, নামটা লেখার জন্য। তারপর একটা থাকবে কোনো একটা ইয়ারের ফিগার, ধর আমি এখানে লিখে দিলাম 2019-এর ফিগার। ঠিক আছে, তাহলে 2019 একটা ইয়ারের ফিগারের সাথে তো ওই ইয়ারেরই ফিগারের কম্প্যারিজন হবে না, তার মানে ওই একই আইটেমের আরেকটা ইয়ারের সাথে কম্প্যারিজন হবে, তার মানে সেটা আমি করে দিই 2018। ঠিক আছে, এবার কম্পেয়ার করলে যেটা আউটপুট সেটা হবে হয় ইনক্রিজ ডিক্রিজ, নয়তো কোনো এফেক্টই পড়েনি, একই রকম রয়েছে। তো তার মানে আমি এখানে করে দিই চেঞ্জটা, তার মানে এখানে একটা আমি করে দেবো অ্যাবসোলিউট চেঞ্জ। অ্যাবসোলিউট চেঞ্জ। ঠিক আছে, এইবার একটা ব্যাপার আছে, যেমন ধর আমি এখানে একটা করি, ধর এইখানে আছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 100 ছিল, এখানে 80, তো আমরা অবভিয়াসলি 20 দিয়ে বেড়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছি 20 দিয়ে বেড়েছে। আবার ধর এখানে অ্যাবসোলিউট চেঞ্জ, তারপর হচ্ছে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, ধর এইখানে এইটা 1000 হয়েছে, আগে ছিল 800। ঠিক আছে, তো এইটা হলো 200 দিয়ে বেড়েছে। এইবার আরেকটা ধর কোনো এখানে অ্যাসেট আছে, যেই অ্যাসেটটা হচ্ছে কি আমি ধরলাম ইনভেস্টমেন্ট, সেটা ধর ছিল 10, এটা ছিল 8। ঠিক, এখানে আসবে 2। এইবার এখান থেকে আমি অ্যাবসোলিউট চেঞ্জ, এইখান থেকে কি পেলাম, আগে কত ছিল এখন কতটা হয়েছে, তার ডিফারেন্সটা বার করলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখ, তোরা আর খুব ভালো মতন বুঝতে পারবি যদি তোরা ম্যাথ করিস। আজকে এই যে চেঞ্জটা হয়েছে সেটা কিন্তু 80 থেকে চেঞ্জ হয়ে 100 হয়েছে, মানে 20 যেটা বেড়েছে সেটা কিন্তু 80 থেকে 20 বেড়ে 100 হয়েছে, তাই 20 চেঞ্জ। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিই, বেস্ট হবে। ইনভেস্টমেন্টে আমি একটা কাজ করি, এইটাকে 1110, ঠিক আছে, আর এটাকে করে দিই, এটাকে করি 1090। এবার ভালো করে বুঝতে পারি, এখানে কত চেঞ্জ 20, এখানে কত চেঞ্জ 20, ভালো মতন বুঝবি জিনিসটা। আজকে যদি আমি অ্যাবসোলিউট চেঞ্জে গিয়ে স্টপ হয়ে যাই, তাহলে এইটাও কত দেখবি, এটার চেঞ্জ কত 20, এই যে ইনভেস্টমেন্ট তারও চেঞ্জ কত দেখবি 20, দুটোই মনে হবে না সেম, কিন্তু আদৌ কি সেম না। এইটা 80 থেকে বেড়ে 100 হয়েছে, সেই চেঞ্জটা হচ্ছে 20। এইটা 1090 থেকে বেড়ে 1110 হয়েছে, সেইখান থেকে 20 বেড়েছে, কিন্তু দুটোর যে রেঞ্জে চেঞ্জ সেটা কি সেম? কারণ প্রত্যেকের যেখান থেকে চেঞ্জ হয়েছে দ্যাট ইজ বেস, বেস তো আলাদা। অ্যাবসোলিউট চেঞ্জ আর তার বেস দুটো তো প্রত্যেকটারই আলাদা আলাদা, তাই এই ব্যাপারটাকেও তো কনসিডার করতে হবে অ্যাট দ্য টাইম অফ ডিসিশন মেকিং। ঠিক, তাই আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে এই চেঞ্জটাকে একটা ইউনিফর্ম বেসে কনভার্ট করতে হবে। আরেকবার বলি, এইখানেও 20 চেঞ্জ, এখানেও 20 চেঞ্জ, এই ফিগার্সগুলো তো সেম হয়ে গেল, অ্যাবসোলিউট চেঞ্জে যে দুটো বেরোলো দুটোই তো সেম। কিন্তু আজকে যদি তোরা ভালো মতন দেখিস তাহলে এটা বুঝতে পারবি
80 থেকে 100 হলো যে 20 চেঞ্জ হয়ে, সেটা অবভিয়াসলি 1090 থেকে 20 বেড়ে যে 1110 এসছে, তার থেকে এই চেঞ্জটা অনেকটাই বেশি। কিন্তু অ্যাবসোলিউট চেঞ্জ এইখানে যখন আমি ওপরেও 20 পাচ্ছি, নিচেও যখন 20 পাচ্ছি, ব্যাপারটা তো সেমই দেখাচ্ছে ফিগার, কিন্তু এই যে চেঞ্জটা, দ্যাট ইজ পার্সেন্টেজ অফ চেঞ্জ কি সেম না? তো তাহলে আজকে যদি আমি ভেবে দেখ এইখানে গিয়ে স্টপ হয়ে যাই, তাহলে ডিসিশন মেকিংয়ের সময় কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করলেও করতে হতে পারে, বা এটা আমাকে মিসলিড করে দিতে পারে। আর ম্যানেজমেন্টে যদি মিসলিড কোনো জায়গায় হয়, তার মানে সেখানে কিন্তু একটা বিজনেসের মারাত্মক ক্ষতি হওয়ার একটা প্রবাবিলিটি অ্যারাইজ হয়ে যায়। ঠিক আছে? তো সেই জায়গাটায় আমাকে অ্যাবসোলিউট চেঞ্জে কিন্তু গিয়ে স্টপ হলে হবে না, এটাকে একটা ইউনিফর্ম বেসে কনভার্ট করতে হবে। অর্থাৎ এটাকেও সেম জায়গাতে, এটাও সেম জায়গাতে, এটাও সেম জায়গাতে, যাতে নাকি আমরা পুরো ব্যাপারটাকে কম্পেয়ার করতে পারি এফেক্টিভলি। বুঝতে পেরেছিস? এই কারণে আমরা সবগুলোকে যদি একটা ইউনিফর্ম বেসে কনভার্ট করতে যাই, তাহলে সেই ইউনিফর্ম বেসটা কী হবে? 100। তাই আমরা কি করব এখানে? পার্সেন্টেজ অফ অ্যাবসোলিউট চেঞ্জ। বুঝতে পেরেছিস? এবার এটাকে আমরা কীভাবে ডিটারমাইন করব? 20 যেটা চেঞ্জ ডিভাইডেড বাই বেস ইন্টু 100। এখান থেকে তাহলে কত বেরোবে? তাহলে এইখানে যে পার্সেন্টেজ চেঞ্জ হলো সেটা কত? 25%। আমি আর এটা করছি না, বেস্ট এক্সাম্পল এইটাই হবে। তাহলে এইখানেও 20 ডিভাইডেড বাই 1090 ইন্টু 100, এটার চেঞ্জ কত? 1.83, আচ্ছা 4ই করে দাও, 1.834। এইবার আমি কম্পেয়ার করতে পারি এই দুটোর মধ্যে, যে এইখানে যে চেঞ্জটা হয়েছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে সেটা 25% দিয়ে, আর ইনভেস্টমেন্টে যে চেঞ্জটা হয়েছে সেটা মাত্র 1.834% দিয়ে। কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার একটা প্রশ্ন আসতে পারে যে আমি যখন এই পার্সেন্টেজ অফ অ্যাবসলিউট চেঞ্জটা বার করব, তখন আমরা বেসে কোন ফিগারটাকে লিখব? কারেন্ট ইয়ারটাকে নাকি প্রিভিয়াস ইয়ারটাকে? অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ারটাকে, কারণ আমরা যখন ইকোনমিক্সে প্রাইস ইলাস্টিসিটি ডিটারমাইন করেছিলাম, তখন আমরা যখন প্রাইসটা চেঞ্জ হয়েছিল সেটা আগের প্রাইসটা ধরেছিলাম। আর এটা তো পরিষ্কার বুঝতেই পারছি, আগে তো ছিল 80, তারপর প্লাস 20, তারপর সেখান থেকে 100, তার মানে চেঞ্জ কত? 20। আগে ছিল কত? 80, তার মানে যেহেতু আগে ছিল তাই এটা বেস, আর এটা চেঞ্জ, আর এটা হচ্ছে কারেন্ট। তো যখন আমি এই চেঞ্জের পার্সেন্টেজটা বার করতে যাব, তখন অবভিয়াসলি আগে যেটা ছিল সেটাই আমরা ধরবো। এই কারণে যখন আমি এইটার পার্সেন্টেজগুলো বার করতে যাব চেঞ্জের, তখন আমরা বেস ইয়ারটা দিয়েই ভাগ করব। বুঝতে পেরেছি? এটা আমরা প্রাইস ইলাস্টিসিটিতেও কিন্তু করেছিলাম। ঠিক আছে? বা ইন্ডেক্সেশন যে স্ট্যাটিস্টিক্স ছিল সেখানেও তাই করেছিলাম, ইন্ডেক্স নাম্বারে। তাহলে যখন আমরা এটা করলাম, মানে দেখ কম্প্যারিজনের মাধ্যমে কিন্তু আমাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিল যে আজকে যে যে এলিমেন্টসগুলো রয়েছে ফিনান্সিয়াল স্টেটমেন্টে সেটা কতটা পার্সেন্টেজে বেড়েছে বা কমেছে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? এবার যেহেতু এটা বেড়েছে, একটু কমন সেন্সটাকে এবার অ্যাপ্লাই করবি। যেহেতু বেড়েছে তাই আমি 20টাকে পজিটিভে রাখলাম, আর যদি এটা কমতো আমি নেগেটিভে করে দিতাম, তখন এই পার্সেন্টেজটাও নেগেটিভে এসে পড়তো। বুঝতে পেরেছিস? আচ্ছা দেখ, আজকে যদি আমি এটা ব্র্যাকেটে রাখি, তো অবভিয়াসলি এটারই তো পার্সেন্টেজ চেঞ্জটা বেরোচ্ছে, তখন এটাও তো ব্র্যাকেটে ছিল। ঠিক আছে? যাই হোক, মোটামুটি আমরা এই ডিসকাশনসের থেকে বুঝতে পারলাম কম্পারেটিভ স্টেটমেন্টটা কীভাবে তৈরি করতে হয়। এটা জাস্ট মোটামুটি, আমরা ইন ডিটেলস আরও পড়ব। এইবার একটুখানি জেনে নেওয়া দরকার আছে যে আমরা যে এই কম্পারেটিভ স্টেটমেন্টটা তৈরি করব, সেটা কটা স্টেটমেন্টের ওপর বেস করে আমরা এই কম্পারেটিভ স্টেটমেন্টটা তৈরি করতে পারবো। আমি যদি এটা নাও বলি তোরা উত্তর দিতে পারবি, কারণ আজকে একটা বিজনেসে দুটো স্টেটমেন্ট হয়, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, একটা পজিশন স্টেটমেন্ট। তো তার মানে কম্পারেটিভ স্টেটমেন্টটাও সেম ওয়ে দুটো স্টেটমেন্টের উপর বেস করে তৈরি করা যেতে পারে। একটা ইনকাম স্টেটমেন্টের ওপর বেস করে, আর আরেকটা পজিশন স্টেটমেন্ট ওপর বেস করে। ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে এখনের ভাষাতে স্টেটমেন্ট অফ
প্রফিট অ্যান্ড লস, আর পজিশন স্টেটমেন্ট বলতে বোঝায় ব্যালেন্স শিট। তার মানে আমাকে যদি কম্পারেটিভ স্টেটমেন্ট তৈরি করতে বলে, সেটা ইনকাম স্টেটমেন্টের ওপরও তৈরি করতে বলতে পারে, ব্যালেন্স শিটের ওপরও তৈরি করে বলতে পারে। আমরা কি করব? আমরা করব এরকমই, সে যার ওপরই বলুক না কেন। আর এটা তো নর্মালি এসেই বলো ব্যাপারটা, পার্টিকুলার্স থাকবে, সেখানে যদি ইনকাম স্টেটমেন্টেরগুলো বলে তাহলে ইনকাম স্টেটমেন্টের ব্যাপারগুলো এখানে লিখতে থাকবো, আর যদি ব্যালেন্স শিটেরগুলো বলে তাহলে ব্যালেন্স শিটেরগুলো লিখতে থাকবো। একটা কারেন্ট ইয়ার, একটা প্রিভিয়াস ইয়ার, তাদের দুজনের মধ্যে অ্যাবসলিউট চেঞ্জ, আর এই অ্যাবসলিউট চেঞ্জটাকে ইউনিফর্ম কন্ডিশনসে নিয়ে যাওয়ার জন্য পার্সেন্টেজ অফ অ্যাবসলিউট চেঞ্জ। কথাটা বুঝতে পারলি? আচ্ছা, এখানে একটা জিনিস আমার একটু বোঝা বাকি আছে, সেটা একটু বলে দিই। অ্যাবসলিউট চেঞ্জ কথাটার মানে কি? আমরা অনেক জায়গাতে কম্প্যারিজনের ক্ষেত্রে বা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা দুটো টার্ম পাই, একটা অ্যাবসলিউট, একটা রিলেটিভ। রিলেটিভ কথাটার মানে হচ্ছে কোনো একটা জিনিসের ওপর আমাকে ডিসিশনস নিতে হবে, সেই ডিসিশনসটা নেওয়ার ক্ষেত্রে ওরকমই যে একটা গুডস আছে, সাবস্টিটিউট গুডস আছে, তার সাথে যদি কম্পেয়ার করে বা সাবস্টিটিউট গুডসটাকে যদি আমি কনসিডার করে বা তার সাথে যদি রিলেশন করে যদি যে গুডসটার ওপর ওপিনিয়ন আমাকে দিতে বলেছে সেটার উপর যদি আমি ওপিনিয়ন পাস করি, তখন সেই ওপিনিয়নটাকে বলা হবে রিলেটিভ সেন্সে। আর যদি আমি যে প্রোডাক্টের উপর আমাকে ওপিনিয়ন দিতে বলেছে শুধুমাত্র সেটাকে কনসিডার করি আমি ওপিনিয়ন পাস করি, তখন সেটাকে বলা হয় অ্যাবসলিউট সেন্সে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির মধ্যে যখন আমি চেঞ্জটা ডিটারমাইন করলাম তখন শুধুমাত্র প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিটাকেই আমরা কনসিডার করলাম, তো সেখান থেকেই আমরা যে চেঞ্জটা পাবো সেটা কী চেঞ্জ পাবো? অ্যাবসলিউট চেঞ্জই পাবো। বুঝতে পেরেছিস? তাহলে এর মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু তাদের কনসেপচুয়ালি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটুখানি এবার কম্পারেটিভ স্টেটমেন্টটা যেটা আমরা বুঝলাম সেটাকে একটুখানি বইয়ে যেটা থিওরিটা রয়েছে সেটাকে একটুখানি পড়ে নিই। সিগনিফিকেন্স অর পারপাস অর অবজেক্টিভ অফ কম্পারেটিভ স্টেটমেন্ট। ফার্স্ট, ডেটা প্রেজেন্টেশন বিকাম সিম্পল অ্যান্ড কম্পারেবল। আজকে আমরা যেভাবে ব্যালেন্স শিটটা তৈরি করি বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা তৈরি করি সেটা তো কম্পারেবল নয়, ঠিক আছে, সেটা জাস্ট নর্মালি প্রেজেন্ট করা, কিন্তু সেটাকে কম্পারেবল করার জন্য আমাদেরকে এই কম্পারেটিভ স্টেটমেন্টটা তৈরি করতে হয়। Comparative statement or comparative financial statement is a statement having data for 2 or more years in a tabular form. Thus, it is a simple presentation, understandable and also comparable. It helps in drawing conclusion easily. ঠিক আছে, এই জন্যই তো অ্যানালাইসিস করা যাতে কনক্লুশনটা আমরা খুব সহজভাবে নিতে পারি আর এফেক্টিভ নিতে পারি। ইন্ডিকেট ট্রেন্ড মানে আস্তে আস্তে এটা বাড়ছে নাকি আস্তে আস্তে এটা কমছে নাকি এটা স্ট্যাগনেন্ট আছে, এটাও বুঝিয়ে দেয় ট্রেন্ডটা। কম্পারেটিভ স্টেটমেন্ট আর কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট গিভস ইনফরমেশনস অ্যাবাউট দ্য চেঞ্জেস অ্যাফেক্টিং ফিনান্সিয়াল পজিশনস অ্যান্ড পারফরমেন্স অফ দ্য এন্টারপ্রাইজ। ইট ইজ অ্যান ইন্ডিকেটার অফ ট্রেন্ড অ্যান্ড দাস হেল্পস ইন ফোকাস্টিং। ঠিক আছে, নেক্সট, indicate strength and weaknesses. Comparative statement and comparative financial statement indicate strength and weaknesses of the enterprises with respect to liquidity, profitability and solvency. এটার মানেটা কি খুব ভালো করে বুঝতে হবে। আজকে এই কম্পারেটিভ স্টেটমেন্ট না বিজনেসের লিকুইডিটি কন্ডিশনস, প্রফিটেবিলিটি কন্ডিশনস, সলভেন্সি কন্ডিশনস এইগুলো উইক না স্ট্রং সেগুলোও বুঝিয়ে দেয়। কিন্তু এই পয়েন্টটা, এই ইন্ডিকেট স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এই পয়েন্টটা বুঝতে গেলে ফার্স্ট আমাকে বুঝতে হবে লিকুইডিটি মানে কি, প্রফিটেবিলিটি মানে কি, সলভেন্সি মানে কি। আজকে লিকুইডিটি কথাটা যদি আমি বোঝাতে যাই তাহলে আমাকে না অ্যাঙ্গেলস ধরতে হবে, এক একজনের অ্যাঙ্গেলে ভাবতে হবে। এখানে জয় হচ্ছে একটা কোম্পানি, ঋত্বিকা হচ্ছে সান্ডি ক্রেডিটার, মাল দেবে 1 মাস বাদে টাকা নেবে। আজকে ঋত্বিকা যখন মালটা দেবে, মালটা দেওয়ার পর বা মালটা দেওয়ার আগে, মালটা দেওয়ার পর না, মালটা দেওয়ার আগে ওর ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে দেখবে, ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে দেখে অ্যানালাইসিস করবে এবং বোঝার চেষ্টা করবে ঋত্বিকা যে আমি যদি জয়কে 1 মাসের ধারে 10 লাখ টাকার মালটা দিই, 1 মাস বাদে কি ও আমাকে এই 10 লাখ টাকা পে করবার মতন সিচুয়েশনে থাকবে? তার মানে ওর কাছে কি লিকুইড ক্যাশ থাকবে বা আসবে কোনোভাবে? আগেও এটা বুঝবে, বোঝার পর যদি দেখে যে ঠিক আছে ওর লিকুইডিটি কন্ডিশন, লিকুইডিটি মানে হাতের মধ্যে ইজিলি কনভার্টেড টু ক্যাশ, অর্থাৎ হাতে যদি যে লিকুইড মানি যেটা ক্যাশ, ব্যাংক
শর্ট টার্ম মার্কেটেবল সিকিউরিটিস, এই ধরনের জিনিসগুলো যদি থাকে তখন সেইখান থেকে ঋতিকা কনভিন্স হবে ঠিক আছে আমি ওকে দিতে পারি, ওর লিকুইডিটি কন্ডিশনস যথেষ্ট ভালো, দ্যাট ইজ স্ট্রেংথ আছে, তো সেখান থেকে ও এটা দেবে। এইবার আমাদের যদি বুঝতে হয় প্রফিটেবিলিটি, এইবার ধর আজকে মল্লিকা তুই ওর কোম্পানির ইকুইটি শেয়ার্স কিনবি, এবার ইকুইটি শেয়ার্স যখন তুই কিনতে যাবি তখন তুই কি দেখবি যে ওর বিজনেসে যদি আমি টাকাটা ইনভেস্ট করি তাহলে আমি কি প্রত্যেকটা ইয়ার এন্ডে বা ইয়ারের মাঝখানে ইন্টারিম ডিভিডেন্ড আর ফাইনাল ডিভিডেন্ড পাবো কি না, আর পেলেও সেটা বেশি পাবো না কম পাবো, কারণ তোর কাছে টাকা আছে, তুই সেই টাকাটা জয় কোম্পানিতে লাগা বা অন্য কোনো একটা কোম্পানিতে লাগা, সেই কোম্পানিতে লাগাবি যেই কোম্পানিতে তোর রিটার্নটা বেশি হবে। তো সেই কারণে তুই এই জায়গাটা কি দেখবি, প্রফিটেবিলিটি কন্ডিশনসটা দেখবি। ওর কথাটা বুঝতে পারলি? ঠিক, তার মানে প্রফিটেবিলিটিটা ভালো কন্ডিশনসে রয়েছে না খারাপ কন্ডিশনসে রয়েছে সেই জিনিসটা তোকে বুঝতে হবে। তার মানে সেই জিনিসটা বোঝার ক্ষেত্রে কোনটা হেল্প করে, আমাদের কম্পারেটিভ স্টেটমেন্টটা হেল্প করে। আচ্ছা, এবার আসি আমরা সলভেন্সিতে। এইবার এই যে আমাদের অঙ্কিত এ কী করবে, ডিবেঞ্চার হোল্ডার, যে 5 বছরের জন্য বা ব্যাংক যে নাকি 5 বছর 6 বছরের জন্য জয়কে লোন দেবে, লং টার্ম লোন, তখন কিন্তু এই অঙ্কিত ঋত্বিকার মতন লিকুইডিটি কন্ডিশনস দেখবে না, তোর মতন শুধু প্রফিটেবল কন্ডিশনস দেখবে না, ও দেখবে, অঙ্কিত দেখবে আরে 5 বছর বাদে ওর বিজনেস টিকে থাকবে তো, ইনসলভেন্ট হয়ে যাবে না তো, এইটা দেখবে অঙ্কিত। কথাটা বুঝতে পারলি? তো সেই জিনিসটা দেখার জন্য, সলভেন্সি কন্ডিশনসটা দেখার জন্য আমরা কোনটা হেল্প নিই, রেশিও অ্যানালাইসিসের। ঠিক, তার সাইড বাই সাইড এই কম্পারেটিভ স্টেটমেন্টটাকেও বুঝিয়ে দেয় বিজনেসের লিকুইডিটি কন্ডিশনস কেমন, প্রফিটেবিলিটি কন্ডিশনস কীরকম, সলভেন্সি কন্ডিশনস কীরকম। বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট, কম্প্যারিজন উইথ আদার ফার্মস অ্যান্ড ইন্ডাস্ট্রি পারফরমেন্স। এটা কি? এটা হচ্ছে কোম্পানি নিজের সাথে নিজের কম্পেয়ার করা যায়, যেটা আমি করেছিলাম 2018-এর সাথে 2019, আবার ইন্ডাস্ট্রির সাথে। আর আমরা তো জানি ইন্ডাস্ট্রি কীভাবে তৈরি হয়, ফার্ম প্লাস ফার্ম। তো আজকে ইন্ডাস্ট্রির সাথে তার নিজের কম্প্যারিজনের ক্ষেত্রেও কিন্তু এই কম্পারেটিভ স্টেটমেন্টটা মারাত্মক রকমভাবে হেল্প করে, নিজেকে ইভ্যালুয়েট করতে হেল্প করে যে আমার তাহলে পারফরমেন্স কীরকম হচ্ছে। বুঝতে পেরেছিস? নেক্সট, ফোরকাস্টিং অ্যান্ড প্ল্যানিং। এই যে এখান থেকে আমরা ট্রেন্ডটা বুঝতে পারি, তো যার ফলে কম্পারেটিভ অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে সেখান থেকে কিন্তু আমরা ফোরকাস্টটা করতে পারি নিয়ার ফিউচারে। ঠিক আছে? আচ্ছা, আর দরকার নেই। এইবার আমরা এসে পড়ি, আমরা কি দেখলাম যে এইখানে যে কম্পারেটিভ স্টেটমেন্টের অ্যাডভান্টেজেস, অবজেক্টিভ, পারপাস, এগুলো কি, তাহলে অবভিয়াসলি কোনো না কোনো জায়গাতে লিমিটেশনস তো থাকবেই, সেই লিমিটেশনসগুলো আমাদের জেনে রাখা দরকার আছে। লিমিটেশনস অফ কম্পারেটিভ স্টেটমেন্ট, হিস্টোরিক্যাল রেকর্ডস, এইটা তো পুরো অ্যাকাউন্টসের একটা ড্রব্যাক রে। 10 বছর আগে একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1000 করোড় দিয়ে কিনেছিলাম, এখনও ওটা 1000ই আছে, আর প্রত্যেক বছর সেটা লেস ডেপ্রিসিয়েশন হতে পারে। ওই মেশিনারিটার আজকের ডেটের ভ্যালু অনেকটাই কম, টেকনোলজিক্যাল গুডস। তো তার মানে এই যে এইটা হিস্টোরিক্যাল রেকর্ডস, এইটা পুরো অ্যাকাউন্টসের একটা ড্রব্যাক। তাহলে অ্যাকাউন্টসের ড্রব্যাক, আমরা তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টসের উপর বেস করি, তো আমরা কম্পারেটিভ স্টেটমেন্ট তৈরি করি, তাহলে এর মধ্যে তো অটোমেটিক্যালি এটার মধ্যে তো সেই ড্রব্যাকটা তো ঢুকবেই। কথাটা বুঝতে পেরেছিস? কারণ হিস্টোরিক্যাল রেকর্ডসের উপর বেস করি আমরা কোনটা তৈরি করি, এই কম্পারেটিভ স্টেটমেন্টটা তৈরি করি। নেক্সট, অ্যাফেক্টেড বাই পার্সোনাল জাজমেন্ট, এইটা তো তোকে দেখিয়ে দিলে, এবার তোর ভালো লাগছে না খারাপ লাগছে সেটা তো তোর জাজমেন্টের উপর নির্ভর করে। যেরকমভাবে আজকে যে আইএসসিতে ডিজার্ভ করে 95%, আজকে যদি তাকে বলা হয় সে যদি 85% পায়, তাকে যদি বলা হয় যে বাহ রেজাল্ট তো ভালো হয়েছে, আরে যে বলছে সে হয়তো নিজের ডিজার্ভ করে 80%, সে সেটা দেখে বলে ভালো হয়েছে, সেটা তো পার্সোনাল জাজমেন্ট, সেটা তো সাবজেক্টিভ ম্যাটার। কিন্তু যে 95% ডিজার্ভ করে সে 85% পেয়েছে, মানে তার ক্ষেত্রে তো ব্যাপারটা খুবই খারাপ রেজাল্ট। তো যার ফলে আজকে এইটা একটা পার্সোনাল বায়াসনেসের মধ্যে থাকে এই ধরনের ব্যাপারগুলো। একবার পড়ে নিই, ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য অ্যাকাউন্টিং কনসেপ্টস অ্যান্ড কনভেনশনস অ্যালং উইথ এস্টিমেটস। আর আরেকটা জিনিস দেখ, যখন আমরা অ্যাকাউন্টসটা তৈরি করি অনেকগুলো অ্যাকাউন্টিং প্রিন্সিপালস ফলো করি না, যে আমরা ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করবো আন্ডার রিটেন ডাউন ভ্যালু মেথড। ঠিক আছে, হয়তো সেই সিচুয়েশনে সেটা আরেকজন করেছে কিভাবে, স্ট্রেট লাইন মেথডে, এসএলএমে। তো যার ফলে যখন আমরা অ্যাকাউন্টিং কনভেনশন,
প্রিন্সিপালস বা কনসেপ্টস, এগুলো তো আমরা আমাদের মতন করে সেট করি। তো স্বাভাবিকভাবে অ্যাকাউন্টসটা যেটা তৈরি হবে সেটা আমাদের মতন, মানে কিছুটা একটা পার্সোনাল জাজমেন্টের একটা ইম্প্যাক্ট থাকবে তার উপর, আর সেটার উপর বেস করে যখন নাকি তুই কম্পারেটিভ স্টেটমেন্ট তৈরি করবি, তো তার মধ্যে তো একটা ল্যাকিং পয়েন্ট, দ্যাট ইজ পার্সোনাল জাজমেন্টের একটা ইম্প্যাক্ট তো থেকে যাবেই। বুঝতে পেরেছিস? নেক্সট, ইগনোরস কোয়ালিটেটিভ ফ্যাক্টরস। অবভিয়াসলি আজকে ফিনান্সিয়াল স্টেটমেন্টের এটা তো একটা ডিমেরিট, যেইগুলো একদম প্রথমে ইভেন্টস, যেই ইভেন্টসগুলোকে মনিটারি টার্মে আমরা মেজার করতে পারি, শুধুমাত্র সেগুলোকেই আমরা ট্রানজ্যাকশনস বলি, আর সেগুলোকেই আমরা কী করি, জার্নালের মাধ্যমে রেকর্ড করি। তো তার মানে সেই ক্ষেত্রে কোয়ালিটেটিভ কিছু আসে, সবই কোয়ান্টিটেটিভ আসে। তো তার মানে এখানে কি কম্পারেটিভ স্টেটমেন্টও ইগনোর করে কোনগুলো, কোয়ালিটেটিভ ফ্যাক্টরসগুলোকে। ঠিক আছে, নেক্সট, ইগনোর প্রাইস লেভেল চেঞ্জেস। ওই যে ইনফ্লেশন বেড়ে গেল কমে গেল, আজকে আমরা যখন এটা করলাম যে এখান থেকে 80 থেকে 100 হলো, দেখা যেতে পারে চেঞ্জ কিচ্ছু হয়নি, খালি জাস্ট প্রাইস লেভেল চেঞ্জ হয়েছে, কিন্তু তবুও এটা অ্যাবসলিউট চেঞ্জ হিসেবে কত দেখিয়ে দিল, 20 দেখিয়ে দিল। তো তার মানে এইটাই হচ্ছে একখানা ডিমেরিট, যে এইখানে যে ইনফ্লেশন ফ্যাক্টর, সেই ইনফ্লেশন ফ্যাক্টরটাকে কনসিডারই করা হয় না। তার মানে কম্পারেটিভ স্টেটমেন্ট বুঝতে পেরেছি, তার অবজেক্টিভ বুঝতে পেরেছি, এবং তার যে লিমিটেশনস সেটাও পুরো ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ঠিক আছে।